প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মৌলের প্রতীক নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আমরা দেখে এসেছিলাম যে কিভাবে কোনো একটা মৌলের প্রতীক নির্ধারিত হয় এবং কিভাবে আমরা সংক্ষেপে তাকে প্রকাশ করতে পারবো। আমরা দেখে এসেছিলাম যে যাদের ক্ষেত্রে প্রথম অক্ষর ব্যবহার করা যাচ্ছে, মানে আমরা যদি বলি যে যেমন সি দিয়ে যে মৌলগুলো রয়েছে, কার্বন, ক্যালসিয়াম, তারপরে কপার, যেটা আসলে কিউপ্রাম। তো এদের ক্ষেত্রে কার্বনকে আমরা ক্যাপিটাল লেটার সি দিয়ে প্রকাশ করেছি, কিন্তু ক্যালসিয়াম এবং কপারকে আমরা কি সি দিয়ে প্রকাশ করেছি? না, আমরা তখন ডাবল লেটারে চলে গিয়েছি, অর্থাৎ দুটো করে লেটার নিয়ে আমরা তার প্রতীক নির্ধারণ করেছি। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে তাদের ইংরেজি নাম নয়, বরং তাদের কি ল্যাটিন নাম থেকে তাদের প্রতীকটা নির্ধারিত হয়। তো ভাইয়া তোমাদেরকে বলে এসেছিলাম যে আপাতত তোমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর কি করবে, প্রতীকগুলো মুখস্থ করে ফেলবে। এবং যেই ল্যাটিন নাম বিশিষ্টগুলো রয়েছে আমি দুটো ছকে দেখিয়েছি, তোমাদের বইয়েও তোমরা সেটা পাবে। তো এই কয়টি তোমরা আপাতত মুখস্থ করে ফেলবে, 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, যেটা পর্যায় সারণী অর্থাৎ চ্যাপ্টার 4-এ পাবে, এবং ল্যাটিন নাম বিশিষ্টগুলো। তো চলো তোমাদের আজকে শুরুতে একটা ছোট্ট কুইজ নিয়ে ফেলি যে আমরা পড়াশোনাটুকু করেছি কিনা। আমি তোমাদের সাথে রয়েছি আশিকশা, চলো তাহলে শুরু করা গেল। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের এখানে কয়েকটা মৌলের নাম বলা হচ্ছে। এই মৌলগুলোর আমাদের ইংরেজি এবং ল্যাটিন নাম জানা লাগবে, ইংরেজি অথবা ল্যাটিন নাম জানা লাগবে, এবং তাদের প্রতীকটা আইডেন্টিফাই করা লাগবে। তো জিঙ্কের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে কি যে জিঙ্ক হচ্ছে আমাদের পর্যায় সারণীতে কত নাম্বার, 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা। আমি 1 থেকে 30 রেঞ্জের মধ্যেই রাখছি আজকে। তাহলে জিঙ্কের ইংরেজি নাম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ZINC, জিঙ্ক। তার প্রতীকটা হচ্ছে ZN। একটু খেয়াল করে দেখো যে জিঙ্কের ক্ষেত্রে তার প্রতীক Z এবং N হচ্ছে, অর্থাৎ এটা 2 লেটার বিশিষ্ট, 2টা অক্ষর বিশিষ্ট, এবং প্রথম অক্ষরটা বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের। 2 নম্বরে চলে আসলো আয়রন বা লোহা, অথবা তুমি এটাকে লৌহ বলতে পারো। তো আমরা আয়রনের ক্ষেত্রে গত ভিডিও ক্লাসে দেখে এসেছিলাম কি, নর্মালি আমি যদি তার ইংরেজি নামটা লিখি সেটা হবে কি আয়রন, IRON, কিন্তু এখানে তার ল্যাটিন নামটা ব্যবহৃত হয়, যেটা হচ্ছে কি ফেরাম, FERRUM। এবং আয়রনের প্রতীকটা আমরা শিখে এসেছিলাম কি, বলো দেখি, FE। তার ল্যাটিন নাম থেকে তার প্রতীকটা নির্ধারিত হয়। এরপরে চলে আসছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে তোমরা পাবে 12 নম্বরে। ম্যাগনেসিয়াম, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইংরেজি নাম। এবার আমাদের কাজটা কি, আচ্ছা একটা জিনিস বলে রাখা ভালো যে তোমরা অনেকে ভাবছো যে ভাইয়া এই যে 1 থেকে 30 এই জিনিসটা কি, এটা তো আমরা বুঝতে পারছি না। তোমরা যদি চ্যাপ্টার 4-এ চলে যাও পর্যায় সারণীতে, তো সেখানে তোমরা পর্যায় সারণীটা দেখতে পাবে অনেক বড় একটা টেবিল, এবং সেখানে অনেকগুলো ছোট ছোট স্কোয়ার শেপের বক্স রাখা আছে। প্রতিটা বক্সে একদম উপরে বাম দিকে কোণায় একটা নাম্বার দেয়া থাকে, সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তোমরা যদি পর্যায় সারণী আপাতত পড়তে না জানো, সেখানে তোমরা দেখতে পাবে পর্যায় সারণীতে ক্রোমিয়াম, অর্থাৎ 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যেটা ক্রোমিয়াম, সেটা দিয়ে ওখানে বোঝানো হয়েছে যে এই পর্যায় সারণীর ছোট ছোট বক্সে কোন সংখ্যাটা কি নির্ধারণ করছে। তাহলে আর আমি তোমাকে সংক্ষেপে বলেই রাখছি যে প্রতিটা ছোট ছোট বক্সে উপরে বাম কোণায় যে নাম্বারটা পাবে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, এবং এই সংখ্যাটা অনুযায়ী আমি 30 পর্যন্ত মুখস্থ করতে বলেছি। আচ্ছা, আমরা ম্যাগনেসিয়ামে ছিলাম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার ইংরেজি নামটা আমরা দেখতে পাচ্ছি MAGNESIUM। তো এই ম্যাগনেসিয়ামের তাহলে প্রতীকটা কি, এখানে তার প্রতীকটা হচ্ছে Mg। এবার আমরা চলে আসছি টিনে। টিনের ক্ষেত্রে আমি গত ভিডিও ক্লাসে বলে এসেছিলাম যে টিনকে তার ইংরেজি নামটা হচ্ছে কি টিন, কিন্তু তার ল্যাটিন নামটা হচ্ছে স্ট্যানাম, STANNUM। তাহলে স্ট্যানামের ক্ষেত্রে বা টিনের ক্ষেত্রে তার প্রতীকটা হয় SN। এরপরই চলে আসছে সিলিকন। সিলিকনের ক্ষেত্রে তার ইংরেজি নামটা ব্যবহৃত হয়, এবং এটা হচ্ছে SI। তাহলে আমি তোমাকে কুইজের প্রথম কুইজটা আমি কিন্তু তোমাকে কমপ্লিট করেই দিলাম। তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি 5টা মৌল, তাদের ইংরেজি বা ল্যাটিন নাম তোমাকে জানতে হবে প্রতীক নির্ধারণের জন্য। এবার তোমাদেরকে একটা ভাইয়া হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমাদেরকে বাসায় হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, এবং তোমরা চাইলে আমাদের যে
ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, সেখানে মোবাইলের ছবি তুলে জিনিসটা আপলোড দিতে পারো যে এই কুইজের রেজাল্টটা কি। এছাড়াও তোমরা পর্যায় সারণীতে এদেরকে ভালোভাবে পেয়ে যাবে। এখানে আর্গন, কপার, হিলিয়াম, পারদ এবং সোডিয়ামের কথা বলা হচ্ছে। পারদের আরেকটা নাম হচ্ছে মার্কারি। তুমি আমাদের গত ভিডিও ক্লাসেই এটাতে দেখতে পাবে যে মার্কারি বা পারদের ল্যাটিন নামটা কি এবং তার প্রতীকটা কি। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যেখানে তোমরা ইংরেজি অথবা ল্যাটিন নামগুলো শিখবে এবং তার প্রতীকটা আইডেন্টিফাই করবে 3 নাম্বার বক্সে, 3 নাম্বার কলামে। তাহলে আমরা মৌলের প্রতীকটা এখন অফিসিয়ালি শেষ করছি। আমরা এবার চলে যাব সংকেতে। তো প্রথমেই বলে রাখি যে সংকেত আমরা কাকে বলছি। গত ভিডিও ক্লাসে আমরা প্রতীক নিয়ে আলোচনা করে এসেছিলাম এবং প্রতীকটা আসলে কিভাবে নির্ধারিত হয়। কোনো একটা মৌলিক পদার্থ বা মৌলকে আমরা যখন সংক্ষেপে প্রকাশ করতে চাই তখন তার প্রতীকটা ব্যবহার হয়। এখন যদি কোনো আমরা একটা যৌগিক পদার্থ বা যৌগকে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রেও কি প্রতীকই ব্যবহার হবে? না, সেক্ষেত্রে প্রতীক ব্যবহার হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যৌগিক পদার্থ কিংবা যৌগ একাধিক মৌলের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে, এই একাধিক মৌল একই ধরনেরও হতে পারে, আবার ভিন্ন ধরনেরও হতে পারে, যেটা আমি অণু টপিকটা পড়ানোর সময় বলে এসেছিলাম। তাহলে প্রথমে আমরা এখানে দেখব অণুর নাম এবং হচ্ছে সংকেত। প্রথমে বলা হচ্ছে নাইট্রোজেনের কথা। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো যে আমরা যখন নাইট্রোজেন পরমাণুর কথা বলি তখন তাকে কি দিয়ে প্রকাশ করি? আমরা এন দিয়ে প্রকাশ করি, তাই তো? এখানে আমরা নাইট্রোজেন অণু যখন বলছি তখন N2 দিয়ে প্রকাশ করছি। তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারছো যে এখানে দুটো নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নাইট্রোজেন অণু সৃষ্টি করে, যেটাকে N2 দিয়ে প্রকাশ করা হয়। এবং এছাড়া তুমি আরেকটা জিনিস এখানে খেয়াল করছো বা বুঝতে পারছো যে নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে বা নাইট্রোজেন অণুটা হচ্ছে একটা দ্বিপারমাণবিক, মানে 2 পরমাণু বিশিষ্ট গ্যাস বা 2 পরমাণু বিশিষ্ট অণু। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। গতদিন আমি অণু পড়ানোর সময় O2 দেখিয়ে এসেছিলাম এবং বলে এসেছিলাম যে O2 আসলে কিভাবে গঠিত হয়। এখানে 2টা অক্সিজেন পরমাণু মিলে একটা কি অক্সিজেন অণু সৃষ্টি করে। আবার আরেকটা উদাহরণ দেখিয়ে এসেছিলাম O3, যেটা হচ্ছে ওজন। ওজন অণু বলা হয় এটাকে, এবং ওজন অণুর ক্ষেত্রে আমি বলে এসেছিলাম এখানে কয়টা অক্সিজেন থাকে? এখানে 3টা অক্সিজেন, এই জন্য O3। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, এই যে N2 যখন আমরা পড়ছি, এই যে টুটা কি? টুটা হচ্ছে তার সাবস্ক্রিপ্ট। অর্থাৎ অনেকে যদি N এবং টুটা এভাবে লিখো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমাকে লিখতে হবে এইভাবে, এটা সঠিক, যে কয়টা পরমাণু রয়েছে সেটা সাবস্ক্রিপ্ট আকারে লিখবো, তার মানে ডান পাশে নিচে একটু ছোট করে। এরপরে চলে আসছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে এখানে কি? এখানে NH3। NH3 মানে তোমার বুঝতে সুবিধা হবে তখনই যখন তুমি এটাকে ভেঙে নেবে। কিভাবে ভাঙতে পারি আমরা? এখানে নাইট্রোজেন কয়টি রয়েছে? এখানে কে কে আছে মূলত একটু খেয়াল করে। এখানে আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা এবং নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন হচ্ছে একটা আর হাইড্রোজেন হচ্ছে 3টা। সবসময় খেয়াল রাখবে যে এক পরমাণু বিশিষ্ট যেটা, সেটা উল্লেখ করা হয় না। অর্থাৎ কেউ মনে করতে পারো এখানে আমরা N1H3 লিখলাম না কেন? যখন 1 হয় পরমাণুর সংখ্যা তখন সেটাকে আমরা বাদ দেই, এজন্য এটাকে NH3 বলা হয়। কারণ 1 থাকা যা না থাকাও তা, আমরা 1টা না দেখলেও বুঝতে পারবো যে সেখানে আসলে একটি পরমাণুই রয়েছে। এরপরে আমরা চলে আসছি ক্লোরিনে। ক্লোরিনের ক্ষেত্রে ঠিক প্রথম উদাহরণটার মতন, অর্থাৎ নাইট্রোজেনের মতন, নাইট্রোজেনে যেমন 2টি নাইট্রোজেন পরমাণু মিলে একটি নাইট্রোজেন অণু সৃষ্টি করেছিল, যেটাকে আমরা নাইট্রোজেন গ্যাস বলছি, তাহলে তার সংকেতটা হচ্ছে N2 ছিল। ক্লোরিনের ক্ষেত্রেও তাই, 2টি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে কি যুক্ত হয়ে ক্লোরিন Cl2 ক্লোরিন অণু সৃষ্টি করছে। এরপরে আসছে সালফিউরিক অ্যাসিড। একটু খেয়াল করে দেখো, সালফিউরিক অ্যাসিডে কিন্তু কয়টা মৌল রয়েছে? এখানে 3টা মৌল রয়েছে। একটা হচ্ছে H হাইড্রোজেন, একটা হচ্ছে S সালফার এবং আরেকটা হচ্ছে O অক্সিজেন। তাহলে এখানে 2টি হাইড্রোজেন পরমাণু, একটি সালফার পরমাণু এবং 4টি অক্সিজেন পরমাণু মিলে একটি সালফিউরিক অ্যাসিডের অণু সৃষ্টি করলো। ঠিক আছে, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে যে সংকেত। সংকেত, তাহলে তুমি ইতিমধ্যে এই 4টা উদাহরণ দেখেই বুঝতে পারলে যে সংকেত হবে যৌগের ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে সংকেত হয় না। মৌলের ক্ষেত্রে প্রতীক হয়, আর যৌগের ক্ষেত্রে সংকেত হয় এবং অণু হয়, তাই তো? তাহলে নাইট্রোজেন গ্যাস বা অ্যামোনিয়া পদার্থের কথা যদি আমি বলি, অ্যামোনিয়া গ্যাসের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের অণু সম্ভব।
তুমি এখন থেকে NH3 বললেই অ্যামোনিয়া গ্যাসকে আইডেন্টিফাই করতে শিখবে এবং তুমি বুঝে যাবে যে অ্যামোনিয়া গ্যাস যে ক্ষুদ্র এখানে NH3 নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিত অবস্থায় রয়েছে, তার মানে এখানে আমাদের দুইটি মৌলের বা দুই ধরনের মৌলের সমন্বয়ে এই যৌগটা গঠিত হয়েছে এবং তার অণু সম্ভব। তার অণুর সংকেতটা কি? সংকেতটা হচ্ছে NH3। আমি তোমাকে একদম বেসিক জিনিসগুলো ধরে ধরে বোঝাচ্ছি যাতে করে তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও। এরপরে আমরা চলে আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন ব্যবহার করা হয়েছে। আমরা হাইড্রোজেনের প্রতীক দেখে এসেছিলাম H এবং ক্লোরিনের প্রতীক ছিল Cl। ঠিক একইভাবে পানি আমাদের বহুল পরিচিত এবং ইতিমধ্যে আমরা অনেকবার পানির উদাহরণটা এনেছি এবং পানির সংকেতটা কি? পানির সংকেতটা হচ্ছে H2O এবং তোমাদের বইয়ে পানি নিয়ে বিস্তারিত কথা বলা রয়েছে যে কিভাবে আমরা পানির অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করি, যার অর্থটা কি? যার অর্থটা হচ্ছে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে এবং সে কারণে পানির সংকেতটা হচ্ছে H2O। এবং সর্বশেষে আমরা অক্সিজেনের সংকেতটা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ইতিমধ্যেই এবং গত ভিডিও ক্লাসেও করেছিলাম। তাহলে আমরা অণু এবং সংকেত নিয়ে ধারণা পেয়ে গেলাম এবং গত ক্লাসে আমরা মৌল এবং প্রতীক নিয়ে ধারণা পেয়ে এসেছি, পরমাণু নিয়ে ধারণা পেয়ে এসেছি। এরপরে আমরা আজকে আরেকটা ছোট্ট নতুন টপিক পড়ব, সেটা হচ্ছে পরমাণুর ভেতরের কণা। তোমরা গত ক্লাস পর্যন্ত জেনে এসেছো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যেই কণিকাটা, যেটাকে আর ভাঙা যাচ্ছে না, সেটাই হচ্ছে পরমাণু এবং পরমাণু কি? ওই মৌলিক পদার্থটাকে প্রতিনিধিত্ব করে। কিন্তু পরমাণুকে ভাঙলেও আসলে কিছু পাওয়া সম্ভব। কি পাওয়া সম্ভব? সেটাও কি পরমাণু হবে? না, সেটা পরমাণু হবে না। পরমাণুর অস্তিত্বটা তখন বিলীন হয়ে যাবে। তুমি সেখানে পরমাণুটিকে ভাঙলে পাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা একটু দেখে নেই। এই যে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এখানে থাকছে নিউট্রন এবং প্রোটন। তো এখানে আমি সবুজ কালারের যে বলগুলো সেগুলোকে নিউট্রন বলছি এবং নিউট্রন হচ্ছে পরমাণুর আরেকটি মূল কণিকা যার কোনো আধান বা চার্জ নেই। আধান বা চার্জ, এই আধান বা চার্জ নিয়ে তোমরা বিস্তারিত আলোচনা করা হবে ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে। কেমিস্ট্রিতে আমরা চার্জ বা আধান বলতে, চার্জ বা আধান সম্পর্কে তোমাদের হালকা ধারণা রয়েছে। এই চার্জ বা আধান নিয়ে আমরা এখানে তাদের এই যে মৌলিক কণিকাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে লাল যে বলগুলো সেগুলোকে আমরা বলছি প্রোটন। প্রোটন কি? প্রোটন হচ্ছে পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধানটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, অর্থাৎ প্লাস সাইন দিয়ে আমরা এটাকে প্রকাশ করব। এটা হচ্ছে ধনাত্মক চার্জ বা প্লাস চার্জ। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে নিউট্রনটা এসেছে। এটা হচ্ছে নিউট্রাল বা পরমাণু যে নিরপেক্ষর যে কণিকাটা পরমাণু, সেটাই হচ্ছে আমাদের নিউট্রন। তাহলে এই নিউট্রন এবং প্রোটন থাকছে পরমাণুর একদম কেন্দ্রে। এদেরকে মিলিতভাবে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। এর পাশে যে ইলেকট্রনগুলো রয়েছে, এখানে নীল বা আকাশী কালারের যে বলগুলো সেগুলোর মাধ্যমে ইলেকট্রনকে দেখানো হচ্ছে। এখানে আমরা দুইটা কক্ষপথ দিয়ে দেখাচ্ছি। এই কক্ষপথ নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এখানে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করতে থাকে বা ঘুরতে থাকে। তাহলে এই নীল বলগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে তুমি এই পরমাণুর মধ্যে তার যে প্রতিনিধিত্বকারী তিনটা কণা রয়েছে, প্রতিটি পরমাণুর মধ্যে এরকম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। তার মানে সহজ কথায় আমরা যদি বলতে চাই, পরমাণুকে ভাঙলে আমরা কাদের পাবো? আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে পাবো। তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত কণিকা, মানে নেগেটিভ চার্জ। প্রোটন কি? প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ এবং নিউট্রন কি? নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তার মানে একজনের চার্জ নেগেটিভ, একজনের পজিটিভ এবং আরেকজনের কোনো চার্জ নেই। এবার আমরা দেখলাম যে ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। এবার আমরা একটা ছকের মাধ্যমে তাদের কিছু ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, কিছু প্যারামিটার নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের উপরে মূল কণিকার নাম, তাদের প্রতীক, প্রকৃত আধান, প্রকৃত ভর, আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর, এই কয়টা কলাম রয়েছে। আমরা প্রথমেই দেখে নিব এখানে ইলেকট্রন নিয়ে আলোচনা। একটু খেয়াল করে দেখো, মূল কণিকাটার নাম হচ্ছে ইলেকট্রন, যাকে প্রকাশ করা হয় স্মল ই দিয়ে, স্মল লেটারে ই দিয়ে প্রকাশ করা হয়। এখন থেকে তুমি স্মল লেটারে ই দেখতে পেলে তুমি বুঝে যাবে এখানে ইলেকট্রনের কথা বলা হচ্ছে।
এদের আধানের মানটা কত? আধানকে এসআই এককে কুলম্ব দিয়ে প্রকাশ করা হয়ে থাকে বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে, এবং একটি ইলেকট্রনের আধানের মানটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19, বা আমি যদি অন্যভাবে বলি -1.6 ইন্টু 10⁻⁻19। এই পরিমাণ চার্জ একটা ইলেকট্রনের মধ্যে রয়েছে। তাহলে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যায় প্রকাশ করা হচ্ছে, এবং তার সামনে যে মাইনাস সাইনটা, মাইনাস চিহ্নটা, এটা তার ধরনটা ইন্ডিকেট করছে সে কি ধরনের, কি ধর্মের, পজিটিভ, নেগেটিভ নাকি নিউট্রাল। এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। এরপরে চলে আসছি প্রকৃত ভরে। তাহলে প্রকৃত ভরের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে একটি ইলেকট্রন কণার ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 অথবা 10⁻⁻28 গ্রাম। এটাকে তুমি কেজিতেও প্রকাশ করতে পারো, কারণ ফিজিক্সে তোমাদের শুরুর দিকে চ্যাপ্টারে এই প্রকাশগুলো দেখানো হয় যে কিভাবে তুমি এটাকে কেজি থেকে গ্রামে নিতে পারবে এবং বা গ্রাম থেকে কেজিতে নিতে পারবে। তাহলে এই যে প্রকৃত আধানের মান, এই যে ইলেকট্রনের প্রতীক, প্রকৃত ভর, এইগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে চলে আসছে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধানকে -1 বলা হচ্ছে এবং আপেক্ষিক ভরকে 0 বলা হচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে আপেক্ষিক জিনিসটা কি আসলে। আমি খুব সহজ একটা উদাহরণ দেই। ধরো আমরা একটা ঘরে আমরা 4 জন পড়াশোনা করছি। ধরো আমি তোমাদের পড়াচ্ছি, তার মানে আমি সহ রয়েছি 5 জন। এবার আমি ধরো ওই ক্লাসে যেই স্টুডেন্টটার বা আমাদের 5 জনের মধ্যে যার ওজনটা সবচেয়ে কম, মানে ভরটা সবচেয়ে কম, তাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিলাম। এখন এটাকে আমি একটা উদাহরণ দিয়ে উপরের দিকে দেখাই। ধরো ওখানে আমরা কিছু মানুষ রয়েছি যাদের ভরটা আমি বলবো। ধরো আমার ভর সেখানে হচ্ছে 70 কেজি, সেখানে 55 কেজির মানুষ রয়েছে, সেখানে 35 কেজির মানুষ রয়েছে। আসলে আমি এগুলো ধরে নিচ্ছি, এগুলো একদম প্র্যাকটিক্যাল হতে হবে এমন কোনো কথা নেই। এরপরে আমি আর কি কি ধরতে পারি, এখানে ধরো এখানে 60 কেজির মানুষ রয়েছে, ঠিক আছে, এবং 50 কেজির মানুষ রয়েছে। তাহলে এখানে সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম হচ্ছে 35। এই 35 কেজিটাকে আমি যদি একক ধরে নেই বা এটাকে আমি যদি 1 ধরে নেই, তাহলে বাকি যেই ভরগুলো রয়েছে, বাকি যে ওজনগুলো রয়েছে, ওজন এবং ভর সম্পূর্ণ আলাদা জিনিস ফিজিক্সের ভাষায়। আমরা আমাদের স্বাভাবিক কথাবার্তায় একই বলে মনে করলে এই দুটো জিনিস কিন্তু একই না। আচ্ছা, তো যার ওজন ধরো 35 কেজি, তাকে আমি 1 ধরে নিলাম, ঠিক আছে, তার আপেক্ষিক ভরটাকে বা তার আপেক্ষিক ওজনটাকে আমি এখানে 1 বলছি। তাহলে আমার ওজন এখানে ছিল 70 কেজি, আমারটা কত হবে? কি করতে হবে বের করার জন্য? 70 ডিভাইডেড বাই যেটা 1 সেটা দিয়ে ভাগ। তাহলে আমার ওজনটা দাঁড়াচ্ছে এখানে কত? 2। তাহলে 35 কেজি ওজন বা ভর বিশিষ্ট তার আপেক্ষিক ভরটাকে আমি যদি 1 বলি, তাহলে 70 কেজি যার, তারটা হবে কত? 2। ঠিক একইভাবে 105 কেজি ভরের কেউ যদি থাকতো, তারটা কত হবে? 3। আর এদেরগুলো কি দশমিকে আসবে, কারণ 60কে তুমি যখন 35 দিয়ে ভাগ করবে সেটা 1.5 এর চেয়ে কিছুটা বেশি আসবে। তো আমার এখানে বোঝানোর কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে বলতে চাচ্ছি যে ইলেকট্রনের যেই আধানের মানটা, এই মানটাকে আমরা একক ধরে নিলাম, যেহেতু তার সামনে মাইনাস চিহ্ন আছে, এটা হচ্ছে তাহলে -1, এবং এটাই হচ্ছে তার আপেক্ষিক আধান। আপেক্ষিক ভরটা 0 কেন ভাইয়া? এই ভ্যালুটা তো 0 নয়। একটু পরেই এটা বলছি যে কেন এটাকে 0 বলা হচ্ছে না। প্রোটনটা তুমি খেয়াল করো, প্রোটনের ক্ষেত্রে তাকে পি দিয়ে প্রকাশ করা হয়। প্রোটন এবং ইলেকট্রনের চার্জের মান একদম সমান, কিন্তু তাদের চিহ্নটা বিপরীত, কারণ আমি একটু আগেই বলে এসেছি যে একজন পজিটিভ, একজন নেগেটিভ। তাহলে এটা হচ্ছে +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব বা 10⁻⁻19 কুলম্ব। এর ভর, প্রোটনের ভর, একটি প্রোটন কণার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার আমরা চলে আসি আপেক্ষিক আধানে। একটু আগে আমি বলে এসেছিলাম যে এই ভ্যালুটা হচ্ছে কত? 1, এবং চিহ্নটা মাইনাসের জন্য -1 আপেক্ষিক আধান। এখানেও কি ভ্যালুটা বা সাংখ্যিক মানটা কি একই, তার মানে এটা 1ই হবে, কিন্তু তার সামনে যেহেতু প্লাস রয়েছে, এটা কি হবে? এটা হবে +1। তাহলে আশা করি এবার তুমি বুঝতে পেরেছো যে আপেক্ষিক জিনিসটা কি, এবং এখানে আপেক্ষিক আধানের মানটা কেন -1 এবং +1। আপেক্ষিক ভরের ক্ষেত্রে ইলেকট্রনের আপেক্ষিক ভরকে আমি কেন 0 বলছি আর প্রোটনেরটাকে কেন 1 বলছি?
ইলেকট্রনের চার্জের মাধ্যমে বা প্রোটনের চার্জের মাধ্যমে আমি যেমন আপেক্ষিক আধানটাকে নির্ধারণ করলাম, এখানে আমি কি করছি, এখানে আমি প্রোটনের যে ভরের মানটা রয়েছে তার সাপেক্ষে আমি এখানকার আপেক্ষিক যেই ভরটা সেটাকে ফিক্সড করলাম, সেটাকে একক ধরে নিলাম। তার মানে 1.673 ইন্টু 10⁻24কে আমি বলছি একক। এই জন্য প্রোটনের আপেক্ষিক ভরটাকে 1 ধরা হচ্ছে। এরপরে চলে আসছি আমরা নিউট্রনে। নিউট্রনের ক্ষেত্রে খেয়াল করো, নিউট্রন হচ্ছে কি চার্জ নিরপেক্ষ কণা, যাকে স্মল n দিয়ে প্রকাশ করা হয়। এর আধানের মান 0, এ কারণে এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউট্রনের প্রকৃত ভর যেটা, সেটা হচ্ছে প্রোটনের তুলনায় খুবই অল্প পরিমাণে বেশি। এটা ছিল 1.673 আর এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এর আপেক্ষিক আধান কি 0 হবে, কারণ কি প্রকৃত আধান 0, এটাকে তুমি একক ধরলে কি 0ই হচ্ছে, মানে 0ই থাকছে। আপেক্ষিক ভরটাকে 1 কেন ধরলাম, কারণ এই যে ভ্যালুটা, এই যে সাংখ্যিক মানটা এবং এই যে সাংখ্যিক মানটা, এই দুইটা কি পরস্পরের খুবই কাছাকাছি, এই জন্য এটাও 1 এবং এটাও 1। তাহলে খুব সংক্ষেপে আমরা যদি টেবিলটাকে সামারাইজ করি, তাহলে তুমি এখানে পাচ্ছ কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের প্রতীক, তাদের প্রকৃত আধান, প্রকৃত ভর এবং তাদের আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর। আপেক্ষিক আধানের ক্ষেত্রে আমি ইলেকট্রন বা প্রোটনের যে চার্জের সাংখ্যিক মানটা সেটাকে কি একক ধরে নিচ্ছি, এজন্য এটা যথাক্রমে -1 এবং +1 হচ্ছে। আর নিউট্রনেরটা 0, কারণ চার্জই নেই। আপেক্ষিক ভরের ক্ষেত্রে আমি কি প্রোটনের যেই ভরটা সেটাকে একক ধরে নিচ্ছি, এই জন্য সেটা 1। নিউট্রনেরটাও কাছাকাছি হওয়ার কারণে এটাও 1 হচ্ছে। আর ইলেকট্রনেরটা, এটা দেখো 10⁻24, ইলেকট্রনেরটা কত 10⁻28, আরো অনেক ছোট একটা সংখ্যা। তার মানে এটাই যদি 1 হয়, তার চেয়ে অনেক ছোট সংখ্যাটা কি 1 এর সাপেক্ষে কিছু নেই বললেই চলে, এজন্যই আমরা এটাকে 0 ধরে নিয়েছি। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা প্রতীক সংক্রান্ত কুইজ দিলাম, সংকেত শিখলাম এবং মূল কণিকা অর্থাৎ একটা পরমাণুকে ভাঙলে তুমি কি কি ধরনের কণিকা পাচ্ছ, 3 ধরনের কণিকা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।